আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওরা মেরে ফেলবে, আমার দম বন্ধ হয়ে আসছে। ধরফর করে উঠে বসলো শতদল। ঘড়ির কাঁটায় রাত্রি 2টো, গলাটা শুকিয়ে গেছে। 1টা বাজে, স্বপ্ন দেখছিল সে। ব্যালকনিতে এসে দাঁড়ালো শতদল। স্বপ্নের রেশ এখনো কাটেনি, কেমন যেন এক অস্থিরতা মনে। সিগারেটটা জ্বালানোর সময় আবার অনন্যার কথা মনে পড়ে গেল। দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে নিল। এই মুহূর্তে তার মোহিনী মা অনন্যার মুখ বারবার ভেসে আসছে। শতদল মনে মনে বলল, আমি তোমাকে আর আমাদের মেয়েকে বাঁচাতে পারিনি মোহিনী। তারপর থেকেই আমাকে হারানোর ভয় পেয়ে বসেছে। আমি সম্পর্ক তৈরি করতে ভয় পাই এখন, কিন্তু অনন্যা কিভাবে এতটা জায়গা তৈরি করলো আমি জানি না মোহিনী। সেই প্রথম দিন যেদিন আমি গাড়ির সামনে থেকে ওর হাতটা ধরে টেনে নিয়েছিলাম, সেদিনই বুঝেছিলাম মেয়েটা বড় অসহায়, আমার মতোই ছন্ন ছাড়া। আমি ধীরে ধীরে ওর মায়াতে জড়িয়ে যেতে লাগলাম। ও টিপ না পড়লে আমি বারবার ওর কপাল দেখতে থাকি। কথা বলার সময় মাথা নিচু করে কথা বলে, ভয় পায় না ও। একটু লাজুক, আবার অধিকারও দেখায়, ভালোবাসতে জানে। একটু যত্ন পেলে শাখা প্রশাখা মেলে সবুজ সতেজ হয়ে ওঠে। ভীষণ অভিমানী, অথচ আমি সামনে দাঁড়ালে ও সব অভিমান ভুলে যায়। আমাকে ভালোবাসে, আমিও ওকে। শীতল বাতাস এসে শতদলকে যেন স্পর্শ করে চলে গেল। শতদল কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই বাতাসের স্পর্শ অনুভব করলো। তারপর বলল, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না মোহিনী, ভুলতে পারবো না আমাদের মেয়েকে, কিন্তু অনন্যাকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আমি মানসিক শান্তি ওর থেকে পেয়েছি। এতদিন এই বাড়িতে যেন ও আলো হয়েছিল, এখন এই বাড়ি বিষণ্ণতার চাদরে মোড়া। আমাকে আবার এই বাড়ির আলো আনন্দ ফিরিয়ে আনতে হবে। ফোনটা বেজে উঠল শতদলের। স্ক্রিনে অনন্যার নামটা দেখে একটু ঘাবড়ে গেল সে। হ্যালো অনন্যা, তুমি ঠিক আছো? এত রাত্রে ফোন করলে, তুমি ঠিক আছো তো? আমি যাব এখন। না, আপনাকে আসতে হবে না এখন, একটা কাজ করতে হবে। বলো, কি করতে হবে? আমার মা যে মানসিক হাসপাতালে ভর্তি ছিল, সেখানে গিয়ে মায়ের মেন্টাল হিস্ট্রি সব দেখতে হবে। আমার মায়ের তো মানসিক সমস্যা ছিল না, এই সব কিছুর প্রমাণ আপনাকে বের করতে হবে। এই কাজটা সমুদ্র আগেই করে দিয়েছে, ওর কাছে সব প্রমাণ আছে। ঠিক আছে, পরশু আমার পরীক্ষা, আপনি আমাকে নিতে আসবেন সময়ের 2 ঘন্টা আগে। আমি কিছু ছবি আপনাকে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনি সেগুলো রেখে দেবেন ভালো করে। আমার কিছু হয়ে গেলে আপনি কাউকে ছাড়বেন না। আর একটা কথা নয়, আমি যাচ্ছি এক্ষুনি। না, এত রাতে এখানে আসা উচিত হবে না আপনার। আমি তোমার কিচ্ছু হতে দেব না অনন্যা, প্লিজ এমন কথা বলবে না। কিছুক্ষণ নীরবতা, 2টো মানুষের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই। আমার কাছে চলে এসো অনন্যা প্লিজ, আমি তোমার সব কথা শুনবো। সিগারেট ছেড়ে দেব, তোমার ধূসর রং পছন্দ না, আমি তোমার পছন্দ অনুযায়ী প্রতিটি রুমের রং বদলে ফেলবো। তুমি এই বাড়ির চারিদিকে ঘুরবে, আমি তোমার পায়ের নুপুরের আওয়াজ পেলেই খুশি হয়ে যাব। প্লিজ চলে এসো। অনন্যা চোখের জল মুছে নিয়ে বলল, আমি যাব, কিন্তু তার আগে অনেক কাজ বাকি আছে আমার। আজ আমি সব ভয় কাটিয়ে এখানে এসেছি, তা একমাত্র আপনার জন্য। আপনি আমাকে সাহসী বানিয়েছেন, এবার আমার কাজ আমাকে করতে হবে। হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো পাঠিয়েছি সেগুলো রেখে দেবেন। আপনি নিজে থেকে এখন আর ফোন করবেন না, আমি সময় পেলে করব। পরশুদিন দেখা হচ্ছে। দেখা হবে। তুমি তোমার নিজের খেয়াল রাখবে। কোনো সমস্যা হলে তুমি আমাকে একটা ফোন করে দেবে। ঘুমিয়ে পড়ুন, ফোনটা রাখতেই হবে, আমি আছি। তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সকালে ঘুম থেকে উঠতেই শতদলের খেয়াল হলো অনন্যার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। তখন ফোনটা অন ছিল, হয়তো শতদল ঘুমিয়ে পড়ার পর অনন্যা ফোনটা রেখে দিয়েছিল। কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করা হয়নি। কিছু ছবি অনন্যা পাঠিয়েছিল রাত্রে, সেগুলো দেখেই নড়ে চড়ে বসলো শতদল। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়ে মনে পড়ল অনন্যা বারণ করেছে, তাই কল করলো না শতদল। কিন্তু অনন্যার এই সব কাজের কথা ওর মামারা জানতে পারলে তা একদম ভালো হবে না ওর জন্য। এত কিছু শতদল বা সমুদ্র কেউই জানতো না। শতদল সমুদ্রকে ফোন করে ও রুমে আসতে বলল। কি হয়েছে দাদা? এই ছবিগুলো দেখ, কে পাঠিয়েছে? অনন্যা। সমুদ্র ছবিগুলো দেখে শতদলের দিকে হা করে তাকিয়ে থাকলো। তারপর বলল, দাদা তুই ওদের বাড়ির সামনে আমাদের ছেলেদের নজর রাখতে বল। অনন্যা আগুনে হাত দিয়েছে, তুই ঠিকই বলেছিলি, অনন্যা কিছু একটা করতে চাইছে। শতদল বলল, সে আমি যা করার করছি, তার আগে তুই বল, অনন্যার মা অতসী সেনের মেন্টাল হিস্ট্রি সব তোর কাছে আছে তো? সমুদ্র বলল, হ্যাঁ আমার কাছে আছে, আমি আগেই সেগুলো বের করে নিয়েছি। অতসী সেনের মানসিক রোগী ছিলেন না।
শতদল বলল, এবার তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার একটা মনে প্রশ্ন ছিল, নিজের ভাইয়েরা কি করে তাদের দিদির এত বড় ক্ষতি করতে পারে। এবার সব বুঝতে পারছি। তুই সব প্রমাণগুলো ভালো করে রাখ, কাল অনন্যার পরীক্ষা আছে। আমি সময়ের অনেক আগে ওকে আনতে যাব। সামনাসামনি যা কথা হওয়ার হবে। শতদল সবকিছু ইন্সপেক্টরকে ফোনে জানিয়ে রাখলো। ইন্সপেক্টরও রায়বাড়ির গতিবিধির দিকে নজর রাখলেন। আজ আবারও শতদল পৌঁছে গেল রায়বাড়িতে। অনন্যা আগেই রেডি ছিল। মামারা সকাল থেকে অনন্যাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, অনন্যা এড়িয়ে গেছে। শতদল আসতে অনন্যা বলল, আমি আপনার সাথে যাচ্ছি, কিন্তু ফিরবো মামাদের সাথে। আপনি আমাকে শুধুমাত্র পৌঁছে দেবেন। শতদল একটু অবাক হলেও কিছু না বলে শুধু ঘাড় নাড়ল। অনন্যা তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে গাড়িতে চেপে বসল। শতদল অনন্যাকে নিয়ে বেরিয়ে গেল। তুমি তোমার মামাদের সাথে কেন আসবে? আমি তো আসার সময় নিয়ে আসতাম। না, আসার সময় আপনাকে আসতে হবে না। মামাদের সাথে আসবো, এই মুহূর্তে কোনো সন্দেহ যেন না হয় তাদের। কথাটা বলে অনন্যা ব্যাগ থেকে কাগজগুলো বের করে শতদলের হাতে দিল। শতদল একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করালো। কাগজগুলো হাতে নিয়ে দেখে অনন্যার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি সত্যি অনন্যা তো? এত সাহস পেলে কোথা থেকে? এইগুলো সব অরিজিনাল পেপারস, তুমি পেলে কিভাবে? তোমার মামারা জানতে পারেনি? অনন্যা বলল, না, জানলে আমাকে আস্ত রাখতো না। আমি ভেবেছিলাম যদি তারা জেনে যায় তাহলে আসল কাগজগুলো আর আপনাকে দিতে পারবো না। তাই আমি ছবি তুলে পাঠিয়েছিলাম, কিন্তু আর কোনো ভয় নেই। এইগুলো ভালো করে রেখে দিন আপনার কাছে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি মামাদের অফিস রুমে ঢুকে সব কাগজ চেক করতে গিয়ে এটা বেরিয়ে এসেছিল। আসলে আমার মনেও একটা খটকা ছিল, নিজের দিদির এত বড় ক্ষতি কোনো ভাই কেন করবে। তারপর এই কাগজগুলো দেখে বুঝতে পারলাম আমার মামারা আমার মায়ের সৎ ভাই। দাদুর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আমার মা। দিদা মারা যান অল্প বয়সে। তারপর দাদুর বিয়ে হয় দিদার বোনের সাথে। দাদুর দ্বিতীয় পক্ষের সন্তান আমার মামারা। দাদু মারা যাওয়ার আগে সম্পত্তি 2 ভাগ করে দেন। 1 ভাগ পুরো আমার মায়ের, আর বাকি 1 ভাগ আমার মামাদের। সেটা মামারা জানতে পারায় মায়ের 1 ভাগ হাতিয়ে নেওয়ার জন্য এত কিছু করেছে। রায়বাড়ি, রায় ইন্ডাস্ট্রির সব কিছুর অর্ধেক ভাগ আমার মায়ের। কথাটা বলি অনন্যা চোখ বন্ধ করে গাড়ির সিটে ঠেস দিল। শতদল অনন্যার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে অনন্যার মুখে ছড়িয়ে আছে। শতদল চুলগুলো সরিয়ে দিল মুখের থেকে। অনন্যা তখনও চোখ বন্ধ করে আছে। শতদল বলল, সব কাজ তো হয়ে গেছে, এখন ফিরে চলো আমার সাথে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমরা এইগুলো নিয়ে তোমার মামাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো। অনন্যা তাকালো শতদলের দিকে, কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আর সে লজ্জা পাচ্ছে না, অন্যদিনের মতো চোখ নামিয়ে নিচ্ছে না। শতদলের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, আমি যখন ফোন করব সেই কলটা যেন রেকর্ড হয়। আমার সব কথা যেন পরে আবার শোনা যায়। শতদল অবাক হয়ে বলল, আবার কি করতে চাও তুমি? অনন্যা হেসে বলল, এখনও একটা কাজ বাকি আছে, সেটা করে নিয়ে ফিরব, হয় জীবিত অবস্থায় নয়তো মৃত। পুরো কথাটা শেষ করতে না দিয়ে শতদল অনন্যার মুখ চেপে ধরে বলল, আর একবারও এই কথাটা বলবে না। অনন্যা শতদলের হাতটা সরিয়ে বলল, ভালোবাসেন আমায়? বাসি, ভীষণ ভালোবাসি। আর কিছু করতে হবে না তোমাকে। তুমি পরীক্ষা দিয়ে আমার সাথে বাড়ি ফিরবে। তোমার বাবা অপেক্ষা করছেন তোমার জন্য। আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। তাই তো আর একটা কাজ এখনও বাকি আছে, বাবাকে একটু দেখে রাখবেন। পরীক্ষা শেষ হতেই অনন্যা বেরিয়ে এলো। মামাদের গাড়ি অপেক্ষা করছে তার জন্য। অনন্যা চাপল। পিছনে শতদলের লোকেরা নজর রেখেছে সব। অনন্যা বাড়ি ফিরে এলো। শতদল সব পেপারসগুলো সমুদ্রের হাতে দিয়ে বলল, সব ঠিক করে রেখে দে। বিক্রমবাবু সব দেখে অবাক হয়ে বললেন, অতসী কোনোদিন আমাকে বলেনি যে ওরা অতসীর সৎ ভাই। অতসী ওর ভাইদের ভীষণ ভালোবাসতো, বিশ্বাস করত। সমুদ্র লক্ষ্য করলো শতদল পুরো চুপচাপ হয়ে আছে, তাই দেখে বলল, দাদা সব ঠিক আছে তো? শতদল বলল, আরও একটা ঝড় আসতে চলেছে। অনন্যা ওর প্রাণের ভয় আর করছে না। ও কিছু একটা করার আগে আমাদের ওর ব্যাপারে ভাবতে হবে। শতদল ফোনটা বের করে ইন্সপেক্টরকে সব জানিয়ে দিল। তারপর বলল, আজকে রাতটা অনেক কঠিন। আমার লোকেরা সবাই রায়বাড়ির দিকে নজর রেখেছে, আপনিও রেখেছেন, কিন্তু আমাকে আজকে রাতটা রায়বাড়ির বাইরে কাটাতে হবে। আমি আর কাউকে হারাতে চাই না ইন্সপেক্টর। ইন্সপেক্টর বললেন, যদি আপনি কিছু অনুমান করছেন তাহলে আমরা সবাই সজাগ থাকব।
আপনারা চলে আসুন থানায়, আমিও থাকবো আপনাদের সাথে। সন্ধে হতেই রায়বাড়ি থেকে কিছুটা দূরে শতদল, সমুদ্র, বিক্রমবাবু আর ইন্সপেক্টর একটা গাড়িতে বসে থাকলেন। আরও দুটো গাড়ি রায়বাড়ির কাছেই আছে। রাত একটু একটু করে গভীর হলো। অনন্যা এখন প্রস্তুত। এবার তাকে সামনাসামনি হতে হবে মামাদের সাথে। ফোন করলো শতদলকে। শতদল যেন অপেক্ষাতেই ছিল অনন্যার ফোনের। অনন্যা জিজ্ঞাসা করলো, কোথায় আছেন আপনি? শতদল সবাইকে ইশারা করে চুপ থাকতে বলে বলল, এই তো বাড়িতে আছি। অনন্যা বলল, আমার কল রেকর্ড হচ্ছে তো? শতদল বলল, হ্যাঁ হচ্ছে। অনন্যা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কলটা কাটবেন না, ধরে থাকবেন। অনন্যা হাতে ফোনটা নিয়ে গেল মামাদের কাছে। 3 মামা তখন অফিস রুমেই বসে কথা বলছেন। অনন্যা যেতেই ওনারা অবাক হয়ে বললেন, তুই এখানে, কিছু বলবি? অনন্যা বলল, তোমরা বলবে, আমি শুনবো। বড় মামা অবাক হয়ে বললেন, কি শুনবি তুই? অনন্যা হেসে বলল, তোমাদের সব কীর্তি, মোহিনী মুখার্জি আর তার মেয়েকে কিভাবে মেরেছিলে তোমরা। বড় মামা রেগে বললেন, এইসব তুই কি বলছিস? অনন্যা হো হো করে হেসে আবার চুপ হয়ে গেল। ওর এই অস্বাভাবিকতা দেখে 3 মামা অবাক হয়ে গেলেন। ছোট মামা বললেন, তুই ঘরে যা। অনন্যা বলল, যাবো তো, তার আগে শোনো আমি কি করেছি। আমি সব অরিজিনাল পেপারস তোমাদের কাছ থেকে নিয়েছি। বড় মামা বললেন, কিসের অরিজিনাল পেপারস? অনন্যা চোখে চোখ রেখে বলল, দাদু যেগুলো বানিয়েছিল, এই সম্পত্তি, রায় ইন্ডাস্ট্রি, এই সব কিছুর অর্ধেক তো আমার মায়ের। বড় মামা আর মেজো মামা মিলে তাড়াতাড়ি পেপারসগুলো খুঁজতে লাগলেন। অনন্যা হেসে বলল, পাবে না কিছুই, আমি সব শতদল মুখার্জিকে দিয়ে দিয়েছি। আমার বাবাকে আর আমার মাকে একে অপরের থেকে আলাদা করেছিলে। আমাকে আর শতদলকে কোনোদিন আলাদা করতে পারবে না। গাড়ির ভিতরে শতদল ফোনটা স্পিকারে রেখে অনন্যার কথা শুনছে। বাকিরাও সবাই শুনতে পাচ্ছে। শতদল ইশারা করতেই গাড়ি স্টার্ট করলো। রায়বাড়ির গেটের কাছে সবাই চলে এলো। চারিদিক ঘিরে রেখেছে সবাই রায়বাড়িটাকে। ছোট মামা বললেন, তুই জানতে চেয়েছিলি না মোহিনী আর তার মেয়েকে কিভাবে মেরেছি? কথাটা বলে তিনি অনন্যার কাছে গিয়ে ওর গলাটা টিপে ধরে বললেন, গাড়ির সব দরজা লক করে আগুন ধরিয়ে দিয়েছিলাম, দম বন্ধ হয়ে মরেছিল। এবার তোর পালা। অনন্যার হাত থেকে ফোনটা পড়ে গেল। ইতিমধ্যেই শতদল, সমুদ্র, পুলিশ আর বাকি সবাই ঢুকে পড়ল বাড়িতে। ওদের দেখে অনন্যার মামারা ঘাবড়ে গেলেন। অনন্যাকে ছেড়ে দিতেই অনন্যা লুটিয়ে পড়ল। শতদল তাড়াতাড়ি এসে অনন্যাকে তুলে গাড়ির কাছে নিয়ে গেল। সাথে থাকলেন বিক্রমবাবু। এদিকে পুলিশ হাতে নাতে অনন্যার মামাদের ধরে ফেললেন। শতদল অনন্যাকে নিয়ে নার্সিংহোমে নিয়ে এলো। ডাক্তার দেখে বললেন, আর একটু দেরি হলে বড় ক্ষতি হয়ে যেত। যেভাবে গলাটা ধরা হয়েছিল তাতে অনন্যা দম বন্ধ হয়ে যেত। আর ওই পরিস্থিতিতে অনন্যার প্রেশার ভীষণ হাই হয়ে গেছে। তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু হলো। 3 দিন পর অনন্যাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। আগের থেকে অনেক সুস্থ। প্রথমে আন্টি এসে দেখা করে বললেন, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো। আর আমি আমার মেয়েকে হারাতে চাই না। বিক্রমবাবু এসে মাথায় হাত বুলিয়ে বলেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা মা। ইন্সপেক্টর বলে গেলেন, এখনও একটু কাজ বাকি আছে, আপনাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আপনার 3 মামা এখন জেলে। আপনার মায়ের আর মোহিনী মুখার্জির কেসের সব প্রমাণ আমরা পেয়ে গেছি। আপনার 3 মামার সর্বোচ্চ শাস্তি হবেই। সমুদ্র এসে বলল, বৌঠান, এবার বাড়ি ফিরতে হবে। অনন্যা হেসে বলল, ফিরব। শতদল রুমে ঢুকতেই সবাই বেরিয়ে গেলেন। শতদল এক কোণে দাঁড়িয়ে অনন্যার দিকে তাকিয়ে আছে। অনন্যা কাছে ডাকলো। শতদল এসে কাছে বসলো। কিছু বলতে যাবে এমন সময় অনন্যা বলল, কিছু বলবে না তুমি, আমাকে জড়িয়ে ধরো। শতদল সাথে সাথে জড়িয়ে ধরল। অনন্যা বলল, মোহিনী দিদি আত্মা, মেয়েটার আত্মা, আমার মায়ের আত্মা এবার শান্তি পাবে। অপরাধীদের শাস্তি একদিন না একদিন পেতেই হতো। শতদল অনন্যার দিকে তাকিয়ে বলল, এই সব কিছু এত সহজ ছিল না। তুমি ছিলে তাই এত সহজ হয়ে গেল। আমার সাথে বাকি পথ হাঁটবে? আমি একদম একা একটা মানুষ, আমাকে ছেড়ে যেও না অনন্যা। অনন্যা শতদলের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, চলো এবার বাড়ি ফেরা যাক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।